আসছে না? আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, পরবর্তীতে দেখবেন, তাদের সবার প্রতি। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমাদের যে গতানুগতিক একটা নির্বাচনের রাস্তায় বাংলাদেশ সরকার হাঁটছে, বা বাংলাদেশের শিক্ষার্থীদের সরকার বা ডক্টর ইউনূসের সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হাঁটছে, সেই বিষয়ে কিছু কথা বলবার জন্য আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের বিষয়টি আমরা কি দিয়েছি। আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবি সবসময় অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি। তাতে করে আমাদের দলীয়ভাবে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতেও আমরা কখনো পিছুপা হইনি। নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ যদি কখনো বিপদগ্রস্ত হয়েছে তখনও আমরা পিছুপা হইনি, কারণ আমরা মনে করি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আপনার, আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে নতুন ধারা বাংলাদেশ এনডিবি যখন সবসময় নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক প্ল্যাটফর্মকে জনগণের জন্য নিবেদিত করেছে, তখন দায়িত্ব হিসেবেই আমরা এই কার্যক্রমগুলো করেছি। আমরা বলছি পক্ষপাত তুষ্ট সরকারের গণভোট কী পাবে বাংলাদেশ। পক্ষপাত তুষ্ট এই কারণে বলছি যে সরকারের প্রধানই বলছে যে আমাদেরকে শিক্ষার্থীরা বসিয়েছে। ইভেন ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীরা তার নিয়োগকর্তা। যেহেতু শিক্ষার্থীরা তার নিয়োগকর্তা, শিক্ষার্থীদের যে দল এনসিপি, সেটির যেহেতু তিনি উদ্যোক্তা, তিনি কিন্তু বলেছেন আমি শিক্ষার্থীদেরকে বলেছি তোমরা দল করো। সর্বশেষ তিনি তার বক্তব্যে বলেছেন যে শিক্ষার্থীদের কেউ কেউ এমপি হবে, কেউ কেউ সংসদেও যাবে, এটি আমি ধারণা করছি। এই যে একজন রাষ্ট্রপ্রধান, তিনি শিক্ষার্থীদেরকে দল করতে বললেন, সেই শিক্ষার্থীদেরকে তিনি এমপি বানাবার একটা ধারণা দিলেন, সেই শিক্ষার্থীদেরকে মন্ত্রী বানাবার একটা ধারণা দিলেন, সেই শিক্ষার্থীদেরকে বাঁচাবার জন্য তিনি হ্যাঁ এবং না ভোটের আয়োজন করলেন। শিক্ষার্থীদেরকে বাঁচাবার জন্য বলতে 4টা অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন সংস্কার, সংবিধান সংস্কার, নির্বাচন সংস্কার, আপনার রাজনৈতিক কাঠামোগত জায়গা থেকে বাংলাদেশের টপ টু বটম সংস্কারের একটা ঘোষণা তিনি এই হ্যাঁ এবং না ভোটের মধ্য দিয়ে দিয়েছেন, যে তিনি সংস্কার করতে চান। যারা সংস্কার করতে চান তারা যেন হ্যাঁ ভোট দেন। সেই সাথে তিনি বলেছেন এই জুলাই আন্দোলন যারা করেছে তাদেরকে দায় মুক্তি দিতে হবে। এই টাইপের বেশ কিছু গুচ্ছ প্রস্তাবনায় যদি হ্যাঁ থাকে সেক্ষেত্রে হ্যাঁ ভোট দিবেন। তারপরে তৃতীয়ত তিনি বলছেন যে যদি আপনারা পরপর দুবার প্রধানমন্ত্রী চান তাহলে হ্যাঁ ভোট দেবেন, 2বারের অধিক যদি না চান তাহলে হ্যাঁ ভোট দিবেন। তারপর তিনি বলছেন সামগ্রিক সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিবেন। এই যে 4টা অপশন, কেউ কেউ তো আছে যে আমরা সংবিধান সংস্কার চাই না, কেউ কেউ যে আছে আমরা জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে চাই না, কেউ কেউ তো আছে যে পরপর 2বারের অধিকও আমরা যে প্রধানমন্ত্রী চাই, কেউ কেউ আছে যে না আমরা টোটালি সংস্কার চাই না। তাহলে আমি যদি 4টার অপশনের যে কোনো একটার বিপরীতে থাকতে চাই, সেক্ষেত্রে আমার যাওয়ার কোনো অপশন নাই, আমাকে হ্যাঁ ভোটই দিতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে? ওই যে প্রবাদ আছে গ্রাম অঞ্চলে, যে বললে মায়ের খায়, না বললে বাপে হারাম খায়। অর্থাৎ যদি না বলে তাহলে মায়ের খাবে, আর যদি বলে দেয় সেক্ষেত্রে বাবা হারাম খাবে। তো আমাদের এমন অবস্থা যে আমরা যদি না বলি তাহলেও ক্ষতিগ্রস্ত হব, আর যদি হ্যাঁ বলি তাহলেও ক্ষতিগ্রস্ত হব। এই যে ক্ষতিগ্রস্ত হব কীভাবে? অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হব, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হব, ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হব, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, শিক্ষা কাঠামোগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হব। সামগ্রিকভাবে এই দিকগুলো আমাদেরকে কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে ইউনূস সরকারের পক্ষ থেকে, কারণ ইউনূস সরকার পক্ষপাততুষ্ট। আর এই পক্ষপাততুষ্ট সরকারের গণভোট নতুন ধারা বাংলাদেশ এনডিবি কোনোভাবেই গ্রহণ করতে পারছে না। নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক নিবন্ধন সেটি তারা দেয়নি। তাহলে আমরা কি করব? আমরা কি
নির্বাচনে আমার যাকে অপছন্দ তাকে আমি ভোট দিব? আমি তো একটা পলিটিক্যাল পার্টি করছি গত 13 বছর, আমার পার্টির প্রতীক নাই, আমার পার্টির নেতাকর্মীদের দাঁড়াবার সুযোগ নাই, তাহলে আমাদের নেতাকর্মীরা কি করবে? আমাদের তো 100 আসনের প্রার্থীদের একটা তালিকাও আমরা কিন্তু এই জুলাই আগস্টের মধ্যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, 100 জনের তালিকা আমরা উপস্থাপন করেছিলাম। এখন সেই প্রার্থীরা কি করবে? সেই প্রার্থীরা কি গিয়ে অন্য কোনো প্রতীকে ভোট দিবে? এটা তো সম্ভব নয়। যেমন শান্তা ফারজানা ঢাকা 8-এ তিনি প্রার্থী ছিলেন, তিনি নির্বাচন করবেন, আমাদের দল যদি নিবন্ধিত হতো তিনি এখানে নির্বাচন করতেন। আমি আমার বরিশাল 4-এ করতাম, ময়মনসিংহ 2-এ করতাম, এবং ঢাকায় আমাদের আরও একটা আমার নির্ধারিত আসন ছিল, সেটা হচ্ছে মুন্সিগঞ্জে। আমরা আমি ব্যক্তিগতভাবে 3টা আসনের প্রার্থী হতাম। আজকে যখন আমি নিজে প্রার্থী হতে পারিনি, তখন আমি কাকে ভোট দিব? আলটিমেটলি আমাকে ভোট অ্যাভয়েড করতে হচ্ছে। জনগণের মধ্যে হ্যাঁ এবং না ভোটের যে প্রক্রিয়া, তাতে করে জনগণকেও অনেককেই অ্যাভয়েড করতে হবে, কারণ তার তো পছন্দের প্রার্থী নাই। অতীতে আমরা বলেছি যে আওয়ামী লীগ এককভাবে ক্ষমতায় থাকছে, এককভাবে ক্ষমতায় আসছে, এককভাবে ক্ষমতাকে কুক্ষিগত করছে। আমরা বলেছি না কথাগুলো? আওয়ামী লীগকে কিন্তু আমরা বলেছি স্বৈরাচার এই কারণে যে আওয়ামী লীগ বিএনপিকে ছাড়া নির্বাচন করে দিয়েছে, আওয়ামী লীগ জামাতকে ছাড়াই নির্বাচন করে দিয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় জামাতকে হাইকোর্টের মাধ্যমে নিবন্ধন বাতিলের প্রক্রিয়ায় গেছে। কিন্তু আজ আমরা এখন কি দেখতে পাচ্ছি? আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগ তো দূরের কথা, 12টা রাজনৈতিক প্ল্যাটফর্মকে তারা নিবন্ধিত, অথচ নির্বাচনে অংশ নিতে দেয়নি। যেমন আমি যদি বলতে চাই, মেননের পার্টি, মেননিতে পলাতক, তাহলে মেননের পার্টি ক্ষমতায় বা নির্বাচনে কিভাবে চিন্তা করবে? আপনার ইনুর পার্টি কিভাবে চিন্তা করবে? আপনি তরিকত ফেডারেশনের মতো পার্টি কিভাবে নির্বাচনে চিন্তা করবে? তো এরকম 12টা রাজনৈতিক দল ভয়ে মনোনয়নপত্রই কিনে নেই। এই যে একটা জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে কাঠামো, তার সাথে যুক্ত হয়েছে হ্যাঁ এবং না ভোট, যেটা পক্ষপাততুষ্ট। সরকার কখনোই পারে না, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই পারে না হ্যাঁ ভোট বা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে, কিন্তু তারা সেটা করছে। বলছে যে হ্যাঁ ভোট দিলে জিতে যাবেন জনগণ। জনগণ তো জানেই না যে তারা হ্যাঁ এবং না ভোটের পার্থক্যটা কোথায়। তারা কি বিশ্লেষণ দিয়েছে? আনুষ্ঠানিকভাবে কোনো বিশ্লেষণ আছে? নাই। তাহলে এমন পরিস্থিতিতে আমরা বলতে চাচ্ছি, পক্ষপাত তুষ্ট সরকারের গণভোট সাধারণ মানুষ যেমন গ্রহণ করবে না, ঠিক তেমনিভাবে যারা রাজনৈতিক বিশ্লেষণের চিন্তা করেন বা রাজনৈতিকভাবে বিভিন্ন চিন্তায় চিন্তিত, তারাও এই নির্বাচনে কোনোভাবেই অংশ নিতে যাবে না, কারণ তার মধ্যে আবার আছে মব। ভাই, নির্বাচনের আগেই প্রার্থীকে নির্বাচন কমিশনের সামনে পেটাচ্ছে, দেখেছেন না আপনারা গণমাধ্যমে? আপনাদের তথ্যই তো এসছে, প্রার্থীকে পিটিয়েছে নির্বাচন কমিশনের সামনে। নির্বাচন কমিশন কিছু করতে পারেনি। সেই নির্বাচন ভোট কেন্দ্রে গেলে প্রার্থীর কি অবস্থা হবে একবার ভাবেন তো। মানে সেন্টারে গেলে কি, সেন্টার তো প্রভাব বিস্তার করবে, এটা সব খুব সিম্পল। ঢাকা 8-এ যিনি সবচেয়ে হেভিওয়েট প্রার্থী, তিনি প্রভাব বিস্তার করবেন। আপনার ঢাকা 9-এ যিনি প্রভাবশালী, তিনি প্রভাব বিস্তার করবেন। ঢাকা 10-এ যিনি প্রভাবশালী, তিনি প্রভাব বিস্তার করবেন। 300 আসনেই এরকম প্রভাবশালী ব্যক্তিরা প্রভাব তৈরি করবেন, প্রভাব বিস্তার করবেন। সেই সাথে হ্যাঁ এবং না ভোটের যেই পাল্লা, সেই পাল্লা এসে আমাদের কাঁধের উপরে চেপে বসবে। আমি সামগ্রিকভাবে এই নির্বাচনকে পক্ষপাততুষ্ট হিসেবেই মনে করছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের সাথে যুক্ত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। আমাদের সাথে একটু পরেই যুক্ত হবেন আমাদের মহাসচিব এবং প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, উপস্থিত রয়েছেন ঝুমুর দাস, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সংবাদ যোদ্ধা ভাই যারা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রারম্ভিক একটু বলে নিলাম, প্রারম্ভিক আলোচনা করে রাখলাম। সেই সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা নির্বাচন এমন একটা সময় হচ্ছে যে সময়ে মানুষের মধ্যে কোনো রকমের নিরাপত্তার বলয় নেই, কোনো মানুষের মধ্যে নেই। গতকালকেও
আমাদের এক সাংবাদিক ভাই আহত হয়েছেন। এমন একটা পরিস্থিতিতে সাংবাদিক ভাইরা যখন আহত হন, সাধারণ মানুষ যখন মবের শিকার হন, তখন চিফ প্রসিকিউটর বলেন যে মব শব্দটা ব্যবহার করবেন না। কেন রে তাজুল? কি কারণে রে তাজুল? তোর কারণে, তোর মতো একটা বটতলার উকিলের কারণে মব শব্দ ব্যবহার করব না মানে কি? বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে তাজুলের মতো একটা লোক একটা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হবে, এটা তো কল্পনাতীত ব্যাপার। যে লোকটা বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারে না, সেই তাজুল চিফ প্রসিকিউটর। ভাবতে পারেন কি কারণে? কারণ তার পার্টি এবি পার্টি, আওয়ামী লীগ বিএনপি পার্টি। এবি পার্টি মানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি পার্টি, মানে তিনি আওয়ামী লীগের পক্ষে, তিনি বিএনপির পক্ষে। সেই আওয়ামী লীগ বিএনপি পার্টির তিনি নেতা ছিলেন, সেই হিসেবে তিনি চিফ প্রসিকিউটর। সে বলছে মব করা যাবে না, মব বলা যাবে না। মব যদি বলেন, মব যদি লেখেন, তাহলে কিন্তু মবকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন, মবকে আপনারা উস্কে দিচ্ছেন। এই যে সামগ্রিক জায়গা, নিরাপত্তা নাই, মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই, ধর্মীয় কোনো নিরাপত্তা নেই। ধর্মীয় নিরাপত্তা মানে একটা লোক তিনি তার ওপিনিয়ন প্রকাশ করেছেন, আপনারা দেখেছেন দীপুচন্দ্র দাস, তিনি তার ওপিনিয়ন বলেছেন। ওপিনিয়ন বলার অপরাধে তাকে বলেছে যে তুই হচ্ছিস নাস্তিক, তুই হলো ধর্ম অবমাননা করেছিস, তোকে এখন মারবো। তাকে পিটিয়েছে, তারপর তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, সেই লাশ ওই অবস্থায় ঝুলেছিল। এমন পরিস্থিতিতে কিসের নির্বাচন, যেখানে আপনি আমার নিরাপত্তা দিতে পারছেন না? আমি ভোট কেন্দ্রে ভোট দিতে যাব, যে যদি ওরা বুঝতে পারে যে আমি এই পক্ষে ওই পক্ষে, কেন আমি ওই পক্ষে, সে কারণে যদি আমাকে পিটিয়ে মেরে তারপর আগুন লাগিয়ে দেয়, কে বাঁচাবে? ইউনূস কে বাঁচাবে? আজকে হরিদা আছে, শান্তা ফারজানা আছে, আমি আছি। যদি মনে করেন যে আমি মুমিন মেহেদী, আমি তো সবসময় স্বাধীনতার পক্ষের, আমি মনে করেন যে আমার পক্ষের একটা প্রার্থীকে ভোট দিয়েছি, ধরেন আমার প্রার্থীকে আমি যখন ভোট দিব, ওরা দেখবে যে কিরে এই লোক তো কখনোই আমাকে ভোট দিবে না, এই লোক তো নিশ্চয়ই ওই দিকে গেছে। কোন দিকে? স্বাধীনতার পক্ষের দিকে। যে স্বাধীনতার পক্ষের দিকে গিয়েছি মানেই আমাকে যদি পিটায়, আমার উপরে যদি মব হয়, ওই 5 জন সেন্টার প্রতি 5 জন পুলিশের ব্যবস্থা আপনারা করছেন, ওই 5 জন পুলিশকে আমাকে বাঁচাতে পারবে? 5 জন পুলিশ যদি বাঁচাতেই পারতো সাধারণ মানুষকে, সেক্ষেত্রে এই প্রতি মাসে 17 জন নিহত হয়েছে। প্রতি মাসে নিহত কেন হয়েছে? মবের মাধ্যমে কেন নিহত হয়েছে? এমন পরিস্থিতিতে সরকারের কাছে আমাদের একটা মাত্র চাওয়া, সেটা হচ্ছে এই হ্যাঁ বা না এসব করবেন না, নিরপেক্ষতা বজায় রাখুন। আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ করে দিন বা না দিন, নতুন ধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন বাস্তবায়ন। তা না হলে আমরা কিন্তু এই নির্বাচনে আমরা যেভাবে কথা বলছি, অন্য কেউ কথা বলছে কিনা আমি জানি না, আমি আমার জায়গা থেকে যেরকম স্ট্রং, আমি আমার জায়গা থেকে স্ট্রং থাকবো। কারণ আমি তো আর অনশন করে পার্টির নিবন্ধন করে তার প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছি না। আমি তো ধান্দাবাজি করে পার্টি নিবন্ধন করে কেটলি নিয়ে দৌড়াদৌড়ি করি না, যে আপনারা আমার কেটলি দিয়ে চা খান। আমি তো ধান্দাবাজি করে পলিটিক্যাল পার্টি করে তারপরে সেই পার্টি সিংহ প্রতীক থেকে আপনার নিজেকে বের করে নিয়ে সেই পার্টি থেকে চেয়ারম্যানের পদ থেকে নিজেকে পদত্যাগের মাধ্যমে আরেকজনের প্রতীক নিয়ে নির্বাচন করছি না। আমি তো ধান্দাবাজি করে ট্রাক প্রতীক নিবন্ধন নিয়ে তারপরে আমার পার্টি থেকে আমার প্রতীক নিয়ে নির্বাচনের পাশাপাশি আমার মহাসচিবকে বলছি না তুমি আরেকটা প্রতীক নিয়ে নির্বাচন করো। তাহলে এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই নিরপেক্ষতা যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা কোনোভাবেই ডক্টর ইউনূসকে স্বীকৃতি দেবার জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে বা বিপক্ষে হ্যাঁ বা না কোনোটার পক্ষেই থাকতে চাই না। হ্যাঁ বললেও ওই যে বললাম, যদি বলে তাহলে মায়ের মায়ের খাবে, আর যদি না বলে তাহলে বাবা হারাম খাবে। এমন পরিস্থিতিতে হ্যাঁ এবং না ভোট, সেই ভোটকে আমরা কোনোভাবেই অ্যালাউ করতে পারছি না, আমরা অ্যাভয়েড করতে বাধ্য হচ্ছি। সেই সাথে বলতে চাই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, একটু তাত্ত্বিক বিষয়। আপনারা দেখেছেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 3 জন খুব আলোচিত ছিলেন। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন 3 জনই খুব নির্মমভাবে তৎকালীন সরকারের গুলিতে নিহত হয়েছেন। একজন হচ্ছে নূর হোসেন। নূর হোসেনকে ক্যাশ করেছে আওয়ামী লীগ। নূর হোসেনের পুরো প্যাকেজটাকে ক্যাশ করেছে কে? আওয়ামী লীগ। আর ডাক্তার মিলন, তাকে ক্যাশ করেছে বিএনপি।
আবার জিহাদ নামে একজন ভদ্রলোক ছিলেন, তিনিও এই স্বৈরাচারের গুলিতে নিহত হয়েছিলেন, তাকেও ক্যাশ করেছে বিএনপি। তাহলে আওয়ামী লীগের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের মধ্য থেকে একজন নূর হোসেন, তাকে ক্যাশ করেছে আওয়ামী লীগ, পরবর্তীতে তারা ক্ষমতা এসছে। আর বিএনপি ক্যাশ করেছে দুজনকে, ডাক্তার মিলন এবং জিহাদ। এই ডাক্তার মিলন এবং জিহাদকে ক্যাশ করে ক্ষমতা এসছে কে? বিএনপি। কিন্তু জামাতের তার ক্যাশ করার কিছু নাই। এবার জামাত কি করেছে? জামাত জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হাদিকে ক্যাশ করেছে। দেখবেন যে জামাতের যত কার্যক্রম, সব কার্যক্রমকে হাদি প্রমোট করছে, হাদিকে সামনে রেখে জামাত ইসলাম কর্মসূচি দেয়। দেখবেন যে এই যে গতকালকে কর্মসূচি করেছে ডাক্তার শফিক মিরপুরে, হাদিকে ক্যাশ করার জায়গা কে তৈরি করেছে? জামাত ইসলাম। জামাত ভাবছে যে এবার আমি ক্ষমতায় চলেই আসব। জামাত যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে একটা দুঃখজনক জায়গা একটু বলি। মনে করেন যে আমি চাই না যে এই বিল্ডিংটা হোক, আমি চাই না এই ভবনটা হোক, আমি এবং আমার ভাই, বাবার 2 সন্তান, আমি চাই না যে বিল্ডিং হোক। বিল্ডিং হয়ে যাওয়ার পরে আমি বলছি এই বাড়ির মালিক আমি। ঠিক তেমনিভাবে জামাত ইসলাম কখনোই আমার মুক্তিযুদ্ধ, আমার স্বাধীনতা, আমার বাংলাদেশ, আমার বাংলাদেশের পতাকার পক্ষে ছিল না। সেই জামাত ইসলাম এখন এসে বলছে যে আমি বাংলাদেশের হকদার, আমি বাংলাদেশের ক্ষমতা আসতে চাই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই। তাহলে কি হচ্ছে? এক মুখে 2 রকমের কথা, যেটাকে বলা হয় মুনাফিকি। সেই মুনাফিকের রাজনৈতিক প্ল্যাটফর্ম জামাত ইসলাম আজকে হাদিকে ক্যাশ করছে। মনে রাখবেন, এটা কিন্তু খুব মানে টাচি একটা বিষয়, খুবই হৃদয়স্পর্শী একটা বিষয়, যে একটা মানুষ তার রাজনীতিটাই করতেন না। হাদি জামাত ইসলামকে গালি দিয়েছে, হাদি এনসিপিকে গালি দিয়েছে, হাদি বিএনপিকে গালি দিয়েছে, হাদি সকল রকম পলিটিক্যাল পার্টিকে। সেই হাদিকে এখন ক্যাশ করেছে কে? জামাত ইসলাম। কেন জামাত ইসলাম ক্যাশ করেছে? কারণ হাদিকে বিক্রি করলেই ক্ষমতায় আসা যাবে। হাদিকে বিক্রির রাজনীতি করছে জামাত ইসলাম, জুলাইকে বিক্রির রাজনীতি করছে জামাত ইসলাম। আমরা দেখেছি মুক্তিযুদ্ধ ক্যাশ করেছিল আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছিল কমিউনিস্ট পার্টি, মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছিল বাম যত পলিটিক্যাল পার্টি সবাই। আজকে সেই মুক্তিযুদ্ধকে যখন আওয়ামী লীগ আর ক্যাশ করতে পারলো না, মুক্তিযুদ্ধকে এখন ক্যাশ করার চেষ্টা করছে বিএনপি। আর মুক্তিযুদ্ধকে ক্যাশ করার সেই চেষ্টায় জামাত ইসলাম অগ্রসর হয়ে বলছে আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করিনি, আমরা ভারতের বিরোধিতা করেছি। এমন পরিস্থিতিতে এমন একটা নির্বাচন আমরা নতুন ধারা বাংলাদেশে এনডিবির পক্ষ থেকে বরাবরের মতো, যেহেতু অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশ এনডিবির জন্ম, আমরা অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে থাকবার প্রত্যয় নিয়ে এই নির্বাচনকে অ্যাভয়েড করবার ঘোষণা দিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। শান্তা ফারজানা। হ্যাঁ, আমার এভাবে না, অমনি এভাবে। হ্যাঁ, বসো একটু চেয়ারে। গেলাম। হ্যাঁ, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিজয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করছি। আমাদের আজকের সংবাদ সম্মেলনের যে বিষয়, সেটা গণভোট কেন্দ্রিক। গণভোট কিভাবে দেখছেন? এই পক্ষপাত তুষ্ট সরকারের যে গণভোট, হ্যাঁ কিংবা না, আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশের ইতিহাসে গণভোট এর আগেও 3 বার হয়েছিল।
1977 সালে প্রথম গণভোটটা যে হয়েছিল তখন এই মর্মে হয়েছিল যে জিয়াউর রহমানকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসাবে দেখতে চায়, হ্যাঁ আর না। দ্বিতীয় গণভোট হয়েছিল 1985 সালে 21শে মার্চে, সেটাও একই রকম ছিল যে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দেশের মানুষ দেখতে চায় কিনা, হ্যাঁ আর না। তৃতীয় গণভোটটা হয়েছিল যে এরশাদ সরকার পতনের পরে যে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি সম্মতি দিবেন কিনা সেই হিসাবে। তখন 1,84,00,000 মানুষ সংসদের যে গণভোট গণতন্ত্র সেই গণতন্ত্রের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল এবং যে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা না ভোট দিয়েছিল। বাংলাদেশের যে 54 বছরের ইতিহাস, এই 54 বছরের ইতিহাস কিন্তু গণভোটের বিষয়টা মানুষের কাছে খুব সহজবোধ্য ছিল যে অমুককে আপনারা ভোট দিবেন, ও না অমুককে আপনারা চান না এমন। কিন্তু এই যে বাংলাদেশের ইতিহাসে যে চতুর্থবার যে গণভোটটা এখন হতে যাচ্ছে 2026-এ 12ই ফেব্রুয়ারিতে যে গণভোট এবং সংশোধনীয় ভোটের যে ডাক দেওয়া হয়েছে, এই দুটো ভোট যে এক করে মানুষকে যে বলছে যে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এটা কিন্তু খুবই মর্মাহত করছে মানুষকে। 20 কোটি জনগণের একটা দেশ হচ্ছে বাংলাদেশ। আপনি মাঠে ঘাটে মানুষকে জিজ্ঞেস করেন যে এবারে যে গণভোটটা হবে সেটাকে বুঝতে পারছেন? খেটে খাওয়া যে মানুষ তারা বেশিরভাগই কিন্তু বুঝতে পারছে না। তৃণমূল পর্যায়ের মানুষগুলো বেশিরভাগই বুঝতে পারছে না যে তারা এই গণভোটটা কি, তারা হ্যাঁ কেন দিবে আর না কেন দিবে, এটা বুঝতেই পারছে না। কারণ এবার যে তত্ত্বাবধায়ক সরকার তারা যে আসলো, এই 17 মাস এই অন্তর্বর্তীকালীন সরকার যা সার্কাস দেখিয়েছে, এই সার্কাস দেখতে দেখতে জনগণ এখন আতঙ্কিত, বিরক্ত, ত্যক্ত হয়ে গেছে। কারণ চারিদিকে যে ছিনতাই, মব, রাহাজানি, কথায় কথায় মানুষের উপরে গুলি চালানো, কোথাও কোনো নিরাপত্তা নাই। মানুষ এখন খুবই আতঙ্কিত। এর মধ্যে মানুষ মনে মনে চিন্তা করছে যে সংসদ নির্বাচন হলে বেঁচে যায় একটা সরকার আসবে, বৈধ সরকার। কিন্তু এই বৈধ সরকারের নিয়ম মতো নির্বাচন দেওয়ার পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা চাল চেলেছে, সেটা হচ্ছে গণভোট। তারা এই গণভোটে প্রথম ডামাডোল যেটা ঢাক পেটাচ্ছে সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ কি এটাই তো জনগণ বুঝতে পারছে না। মানুষ জুলাই যোদ্ধাদেরকে একের পর এক জুলাই বাটপার হিসাবে দেখছে। এই জুলাই বাটপারগুলোকে তো তারা দেখছে মব করতে, ছিনতাই করতে, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করতে। তাহলে জুলাই সনদটা এমন কি যেটা বাস্তবায়নের জন্য জনগণকে হ্যাঁ ভোট দিতে হবে? একজনও কি সরকারের পক্ষ থেকে জুলাই সনদটা মানুষের কাছে কি সে বিষয়ে বিস্তারিত বিবরণী উল্লেখ করেছে? মানুষ তো তার সামনে জুলাই যোদ্ধাদেরকে দেখেই ভয় শেষ। এই জুলাই যোদ্ধাগুলো আগে কি ছিল? 17 মাস আগে যে জুলাই যোদ্ধারা এমন শীর্ণকায় ছিল, ক্ষীণকায় অবস্থা ছিল, বিশ্ববিদ্যালয়ের ফ্লোরে ঘুমায় থাকতো, 700 টাকার মোবাইল ব্যবহার করত, সেই জুলাই যোদ্ধারা তো এখন একে একে করে 70-80 কেজি ওজনের মোটা হয়ে গেছে। তাদের গালের মাংস, পেটের চর্বি বেড়ে জুলাই যোদ্ধারা তখন হাঁটতেই পারে না। এই জুলাই যোদ্ধাদের প্রাডো গাড়ি হয়ে গেছে, গ্রামে গ্রামে ঘর বাড়ি হয়ে গেছে। এখন এই জুলাই যোদ্ধারা তো মানুষকে চিনতে পারছে না। তাহলে জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে তো আর দেশের মানুষকে কেউ চিনবেই না। তাহলে গণভোট কিসের জন্য? তারপর আবার বলা হচ্ছে যে কোনো সরকারকে যদি পরপর 2 বার না চান তাহলে হ্যাঁ ভোট দেন বা না ভোট দেন। এটা কি দরকার? সরকার তো কোনো না কোনো সরকার তো ভালো হতেই পারে। পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, এমনও তো দেশ আছে যে 30-35 বছর ধরে একজন সরকার আছে। সরকার যে 2 দফা বা 3 দফা বা এর অধিক সময় থাকলেই সে স্বৈরাচার হয়ে যাবে, এই ধরনের মন মানসিকতা কেন? এই ধরনের আমরা হ্যাঁ ভোট না ভোট দিয়ে এগুলো আমরা কেন করব? প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে। যদি একই সরকারকে বারবার নির্বাচিত করতে জনগণের মন চায় তাহলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এক সরকার 25 বছর 30 বছর থাকবে, যদি সেই সরকার দেশের মানুষের কথা চিন্তা করে তাহলে জনগণ সুযোগ দিবে। তাদেরকে আবার হ্যাঁ ভোট আবার না ভোট এগুলো দিতে হবে কেন? তারপর আবার বলছে যে
আমাদের যে সংবিধান, সেই সংবিধান তারা সংস্কার করবে, যে 1971 সালে যে সংবিধান তারা সংস্কার করবে। সংবিধান সংস্কার করার কি আছে? মূলত এরা 1971 সালের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধের পক্ষেই না। তারা বলতে চায়, অনেকে তো এই উপদেষ্টা মণ্ডলী বলেন বা জুলাই যোদ্ধা বলেন, অনেকে কিন্তু সরাসরি বলে যে এই 24-এর আন্দোলনই হলো প্রধান আন্দোলন, মুক্তিযুদ্ধ কিছু ছিল না। অনেকে প্রত্যক্ষভাবে বলছেন, অনেকে পরোক্ষভাবে বলছেন। এরা মূলত আমাদের 1971-এর যে যুদ্ধ, সেই যুদ্ধকে অস্বীকার করে তারা 24-এর আন্দোলনটাকেই তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। এটা তো কোনো ভিত্তিহীন। যদি কোনো দেশের জন্ম না হয় তাহলে আপনারা কিসের অভ্যুত্থানের কথা বলেন আর কিসের ডাকের কথা বলেন? 1971-এ বাংলাদেশের জন্ম হয়েছিল, স্বাধীনতা অর্জন করেছিল আমার দেশ। 71 সালের সংবিধানকে সংস্কার করার কোনো প্রয়োজন নেই। হয়তো কিছু পয়েন্ট সংস্কার করা যেতে পারে যৌক্তিকভাবে, কিন্তু 71-কে আপনারা স্বীকার করবেন না, এই ধরনের সুযোগ দেশের জনগণ আপনাদেরকে দিবে না। কারণ আমার 30 লক্ষ ভাই শহীদ হয়ে গিয়েছে, তাদের পরিবারের কথা ভাবেনি, পরিজনের কথা ভাবেনি, তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভাবেনি, অকাতরে জীবন দিয়েছিল। তাই কোনোভাবেই 71-কে আমরা অস্বীকার করতে পারি না। আর 24-এ যেটা হয়েছিল সেটা ছিল একটা আন্দোলন। গণ অভ্যুত্থান বলতে যেটা বোঝায়, মাসের পর মাস দেশের সকল জনগণ তো এটার ভিতরে অংশগ্রহণ করেনি। কই আমার যে খেটে খায়, যে গার্মেন্টসে যায়, সে তো একই রকম রয়ে গেল। তার উপরে আবার কি নেই? এই 17 মাসে আমরা একের পর এক দেখলাম দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার উপর কয়েকদিন ধরে যে গ্যাসের যে সংকট। তাহলে এই 17 মাসে অন্তর্বর্তীকালীন সরকার যে খেলা দেখিয়েছে, এই সার্কাসের যে বাস্তবায়ন করতে চাচ্ছে, তাহলে তারা এই কারণে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে বলছে। তা না হলে সরকার কিভাবে প্রচারণা চালায় যে গণভোট হ্যাঁ দেন তাহলে আপনি বিজয়ী হবেন, এটা তো সরকার বলতে পারে না। আর সরকারের এই প্রোপাগন্ডাকে সমর্থন জানাচ্ছে কিছু কিছু শিবির। সেই শিবির নেতারা বলছে যারা হ্যাঁ ভোট দিবে না তাদেরকে সে বাংলাদেশেই থাকতে দিবে না। তুই কে বাংলাদেশে মানুষকে বের করে দেয়? মানুষ হ্যাঁ ভোট দিবে না না ভোট দিবে? আমরা বলতে চাই যে গণভোটে আপনারা একাধিক পয়েন্ট কেন নিয়ে এসেছেন? 1 নম্বর প্রশ্ন, গণভোটে একাধিক পয়েন্ট নিয়ে আসলে কোনো একটা পয়েন্টের সাথে জনগণের সমর্থন না থাকলে তখন সে হ্যাঁ ভোট না ভোট কিভাবে আলাদা করবে? তার কোনো একটা পয়েন্ট ভালো লাগতে পারে আর কোনো একটা পয়েন্ট তার ভালো নাই লাগতে পারে, তাই না? তাহলে একাধিক পয়েন্ট আনার কোনো অর্থ নাই। যে কোনো একটা পয়েন্ট দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়ে তারপর আপনারা গণভোটের জন্য বলতে পারেন। আপনি ডাইরেক্ট বলেন না ইউনূস সাহেব যে আপনি নিজেকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান, আপনি এটা ডাইরেক্ট বলেন যে আগামীতে ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষ দেখতে চায়, হ্যাঁ অর না, তাহলেই তো হয়। এত পেঁচিয়ে জুলাই অমুক তমুক নির্বাচন সংস্কার দরকার নাই তো। তারপর আবার আপনারা গণভোটে বলছেন যে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আরে যে লোকটা ভাত খাইতে পায় না সে আপনাদের 100 আসন বিশিষ্ট উচ্চ কক্ষ বুঝে? সবার আগে তো দেশের জনগণের অধিকার নিয়ে কাজ করা উচিত। উচ্চ কক্ষ হোক আর নিম্ন কক্ষ হোক, এত সরকার পরিবর্তন করে সংস্কার করে দেশের মানুষ কি পেল? দেশের মানুষ তো গত 16 বছরেও কিছু পায় নাই, গত 17 মাসেও কিছু পায় নাই। একটা নজির এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারবে না যে তারা দেশের মানুষের জন্য কাজ করেছিল না। আর যে নির্বাচন, এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাস্থ্য উপদেষ্টা কি বলেছেন জানেন? স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের দিন মেলা করা হোক। নির্বাচনের দিন মেলা করলে জনগণ কেনাবেচা করবে, ভোট দিবে, হ্যাঁ, মানুষের একটা উৎসব মুখর অবস্থা হবে। চিন্তাটা করেন, নির্বাচন একটা কত গুরুত্বপূর্ণ বিষয়, এই নির্বাচনের মধ্যে উনি মেলা করতে চাচ্ছেন। বাণিজ্য হবে, নির্বাচনকে কেন্দ্র করে উৎসব হবে, তাই না? এটা মানে এই যে স্বাস্থ্য উপদেষ্টা 2 দিন পর পর তার স্বাস্থ্য ঠিক করতে তিনি সিঙ্গাপুর চলে যান, ওনার তো কিছু না, ওনার তো প্রথমে মস্তিষ্কের চিকিৎসা করানো দরকার, নাহলে উনি নির্বাচনের দিন মেলা চান কেন?
নির্বাচন দিনে মেলা করার তো কোনো দরকার নাই। তারপর আবার আমাদের আরেকজন বিতর্কিত উপদেষ্টা কি বলেছেন যে থানা থেকে যে সকল অস্ত্র লুটপাট হয়ে গেছে সে সকল অস্ত্রের বেশিরভাগই তিনি উদ্ধার করতে পারেন নাই, তবে তিনি আমাদেরকে কথা দিচ্ছেন যে নির্বাচনের দিন সেই সকল অস্ত্র ব্যবহৃত হবে না। এই অথর্ব একটা উপদেষ্টা, এই স্বরাষ্ট্র উপদেষ্টা অথর্ব উপদেষ্টা, আপনি ওই অস্ত্রগুলো তো উদ্ধার করতে পারলেন না, আপনি ব্যর্থ হলেন, তাহলে আবার জনগণকে কিভাবে আপনি আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন যে ওই অস্ত্রগুলো ব্যবহার করা হবে না? আপনি কি যেগুলো হারিয়ে গিয়েছিল এগুলোর গায়ে আপনি নিজের নাম ট্যাগ করে লাগাই রাখছিলেন? তাহলে আপনি কিভাবে বলেন যে ওই অস্ত্রগুলো অবৈধ অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করা হবে না? এটা তো আপনি বলতে পারেন না। যেখানে সেখানে গোলাগুলি হয়, গুলি করে চলে যায়, এত বড় বড় রামদা দিয়ে ছিনতাই করে, ডাকাতি করে, কিছুই করতে পারেন না, একটা ছিচকে চোরও ধরতে পারলেন না, আপনি খালি রাত্রের গভীরে সংবাদ সম্মেলন করেন, তাহলে তো আর হবে না, তাই না? আমাদের এই সমস্ত অথর্ব উপদেষ্টাদেরকে নিয়ে আমরা খুব ঝামেলার মধ্যে আছি। নির্বাচন বানচাল করতে চেয়েছিল, এই জন্যই ওই হাদি সাহেবকে গুলি করা হয়েছে। হাদি সাহেবের মৃত্যু নিয়েও যথেষ্ট রহস্য আছে। উনার গুলিটা লাগলো কোথায়, তারপরে গুলি করার পরে তাকে যে অসুস্থ, তারপর তাকে কথাবার্তা ছাড়া নিয়ে যাওয়া, তারপর আবার তাকে মৃত ঘোষণা করা, এগুলো নিয়েও কিন্তু কথা বলেছিল হাদির আপন ভাই ওমর। এই ওমর ভদ্রলোক নিজেই বলেছিল যে নির্বাচন বানচাল করার জন্যই তার ভাইকে গুলি করা হয়েছে। হ্যাঁ, সেই ওমর কিন্তু বিভিন্নভাবে বিতর্কের সৃষ্টি করেছিল। দেখেন তার মুখে সরকার কিভাবে স্কচটেপ মেরে দিল, তাকে বাংলাদেশের সরকারের হাই কমিশনে তাকে বার্মিংহামে নিযুক্ত করে দিল 3 বছরের জন্য, তার মুখে একটা কস্টেপ মেরে দিল। তারপর হাদি সাহেবের পরিবারের আবাসনের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করে দিল। এরকম কতই তো মানুষ মারা যায়, তখন তো দেখেন না, তাই না? একজন হাদি যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেও কথা বলেছিল, তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধেও কথা বলেছিল, তাকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই কবর দিয়ে তাকে একেবারে সম্মান করিয়ে তাকে কবর দাফন করার পরেও সারা রাস্তা শাহবাগ আটকে রেখে কান্নাকাটি করে সারাদিন পরে আবার এরাই লুঙ্গি ড্যান্সে নেচেছে বিকালবেলা সন্ধ্যাবেলা, এরাই যারা দিনে ওদের জন্য কাঁদলো, ওনার জন্য কাঁদলো, তারাই আবার সন্ধ্যাবেলা নাচলো, তারাই আবার গিয়ে কি করলো, বিয়ে করছে, বিয়ের অনুষ্ঠানে আবার হাদের জন্য বিলবোর্ড করছে, কান্নাকাটি, এই যে নাটক সিনেমা, এখন শাহবাগ আটকে রেখে জনজীবনকে অতিষ্ঠ করে তারা শুধু জাস্টিস ফর হাদি, জাস্টিস ফর হাদি, আর প্রতিদিন এমনিতে গড়ে 15 জন মানুষ মারা যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্নভাবে, কথায় কথায় বলে শুধু দোষর, স্বাধীনতার পক্ষে কথা বললে বলে দোষর, ভাষার পক্ষে কথা বললে বলে দোষর। এসব কি? আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা চেয়েছি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ। তারপর দেখেন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি না। এই যে তাবলিগ, এই আসন্ন তাবলিগকে কেন্দ্র করে পাকিস্তান থেকে কিন্তু অনেক মানুষ আসছে। এর আগে কিন্তু পাকিস্তান থেকে অনেক অস্ত্র এসেছে বিভিন্নভাবে, সে অস্ত্রগুলা আনতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল পাখির খাবার। পাখির খাবার পাকিস্তান থেকে এনেছে নাকি তারা বলেছে, কিন্তু এই পাখির খাবারের নিচেই ছিল বিভিন্ন অবৈধ অস্ত্র। পাকিস্তান থেকে আগে অস্ত্র আসলো, এখন তাবলিগকে কেন্দ্র করে পাকিস্তান থেকে আসছে পাকিস্তানি জঙ্গিরা। এই পাকিস্তানি জঙ্গিরা এরা কিন্তু নির্বাচনের সময় বিভিন্নভাবে তাণ্ডব চালাবে বলে আমরা মনে করি। এই নন ভোটার এরাই কিন্তু দেখবেন সারা বাংলাদেশে বিভিন্ন ভোট কেন্দ্রে তারা বানচাল করবে। তাহলে এই সংসদ নির্বাচন আর এই গণভোট, এই নাটক সিনেমা আমরা কিভাবে বুঝবো যে দেশের মানুষের পক্ষে হচ্ছে? আর এই যে গণভোটটা, এই গণভোটটা সাধারণ জনগণের কাছে কোনোভাবেই ক্লিয়ার না যে গণভোটটা আসলে কি। আপনি এক সাধারণ রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, মুটে মজুর শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করেন, একজন দোকানদার ভাইকে জিজ্ঞেস করেন, একজন গৃহিণী বোনকে জিজ্ঞেস করেন, বলেন যে গণভোটে আপনি হ্যাঁ দিবেন না না দিবেন, ও প্রথমেই জিজ্ঞেস করবে আসলে গণভোট যে কি সেটাই আমি বুঝতে পারছি না।
এটা ফ্যাক্ট। দেশ সরকার নিজেরাই ক্লিয়ার করে বলছে না যে গণভোটটা আসলে কি। এই যে নির্বাচন যে হবে, কি নিয়ে গণভোটে হ্যাঁ না তারা উত্থাপন করছে, এটা দেশের জনগণ বুঝতে পারছে না। যে কোনো একটি প্রশ্নের আলোকে গণভোট হতে পারে, একাধিক প্রশ্নের আলোকে গণভোট করা কোনোভাবেই বাঞ্ছনীয় না। কারণ দেশের মানুষের জন্য আপনি শব্দ দিয়েছেন গণভোট, কিন্তু জনগণই বুঝতে পারছে না তারা ভোট কোথায় দিবে, কিসে দিবে, কেন দিবে। তাহলে আপনার এই ভোট করার কোনো অর্থই নেই। আমাদের আসলে খুব দুঃখ লাগছে যে এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যেই অবস্থা এখন দেশের জনগণের পক্ষে যাচ্ছে না। কারণ আমরা চেয়েছি সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু দেশ, সুষ্ঠু সমাজ, কিন্তু বর্তমানে এই মুহূর্তে কোথাও কোনো সুষ্ঠুতা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা যদিও নতুন ধারা বাংলাদেশ সবসময় আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে 2012 সাল থেকে আমরা রাজপথে কথা বলেছি, কিন্তু এখন না বলে পারছি না যে আপনারা আওয়ামী লীগকে কোনোভাবেই নিষিদ্ধ বলছেন। কোনভাবে আপনারা নিষিদ্ধ বলেন? এটা তো নিষিদ্ধ কে করলো? আপনারা আওয়ামী লীগের কার্যক্রমকে নির্বাহী আদেশে স্থগিত করেছেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এটা বলছেন যে নিষিদ্ধ নিষিদ্ধ। হাইকোর্টের রায়ে নিষিদ্ধ? এটা হাইকোর্টের রায় দিয়ে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তাহলে তাদেরকে কেন আপনারা ভোটে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছেন না? আওয়ামী লীগ যেভাবে গত 16 বছর বিএনপি সহ অন্যান্য বেশ কিছু দলকে তারা আসতে দেয়নি, ভোটে অংশগ্রহণ করতে দেয়নি, বিভিন্ন ছলাকলা করেছিল, একইভাবে তো আপনারাও তাই করছেন। আওয়ামী লীগ সহ 12টা দলকে আপনারা এবার আর আসতে দিতে চাচ্ছেন না। আপনারা আওয়ামী লীগের বিভিন্ন যারা ছিল তাদেরকে দোষর ট্যাগ লাগাচ্ছেন, কথায় কথা তাদেরকে মব সৃষ্টি করছেন। তাহলে তো আপনারা দেশে অশান্তি তৈরি করছেন। তাহলে তো আপনারা আরেকটা নতুন ফ্যাসিস্ট, নতুন ফ্যাসিস্টই। কারণ আওয়ামী লীগ সরকার যেভাবে নিজেদের ইচ্ছা অধিকার জনগণের উপর চাপিয়ে দিয়েছিল, আপনারাও ঠিক তাই করছেন। আপনারাও জনগণকে বলছেন যে হ্যাঁতে ভোট দিন, গণভোটে হ্যাঁতে ভোট দিন। 17 মাসে আমরা কিছু পেলাম না, গণভোটে যদি হ্যাঁতে ভোট দেই তাহলে আমরা জিতে যাব, এমন প্রোপাগান্ডা আপনারা ছড়াচ্ছেন, যেটা কোনোভাবেই আপনারা করতে পারেন না। আরেকটা দুঃখজনক ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ধর্ম অবমাননার নামে আবারও আমার এক বোনকে এক প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তাকে অপসারণ করা হলো। ওই শিক্ষিকার কি অপরাধ ছিল? সেই শিক্ষিকা বলেছিল যে অনলাইনে যে ছাত্রী, সেই ছাত্রীর যে হিজাব নেকাবটা খুলতে। শিক্ষিকার এটা কি কোনো অপরাধ ছিল যে নেকাব খুলতে বলেছিল? তার শিক্ষিকার তো সন্দেহ হতেই পারে, আমার সন্দেহ হতেই পারে যে আপনি যে বোরকা পরেছেন আপনি মহিলা না পুরুষ, এটা আমি জানতে চাইতেই পারি। তাই বলে ওই শিক্ষিকাকে অপসারণ করা, ধর্ম অবমাননার ট্যাগ লাগানো তো কোনোভাবেই উচিত না। কথায় কথায় ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে বাংলাদেশের 17 মাসে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছে। আবুল সরকার সাহেবের ঘটনাকে কেন্দ্র করে যেখানে সেখানে বাউলদের উপর অত্যাচার, তাদের কান ধরে টানাটানি, তাদের উপর লাথি দেয়া, পানিতে ফেলে দেয়া, এ ধরনের ঘটনা ঘটেছে। দীপু দাসকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে, বিভিন্ন মাজার ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, লাশকে কবর থেকে উঠিয়ে তার গায়ে আগুন দেওয়ার মতো নজিরও এরা সৃষ্টি করেছে ধর্ম অবমাননার নামে। সেই শিক্ষিকাকে দায়িত্ব থেকে অপসারণ করলো ধর্ম অবমাননার নামে। অথচ সেদিন কি হলো? সেই দিন মাদ্রাসার লাইব্রেরি থেকে বোরকা পরা একটা পুরুষ বেরোলো, মাদ্রাসার লাইব্রেরি থেকে ধরা হয়েছে তাকে, তার গায়ে বোরকা ছিল। তারপর আমরা কয়েক মাস আগে একটা দোকানে স্বর্ণ চুরির ঘটনা সবাই কিন্তু জানি, কোটি টাকার স্বর্ণ চুরি। তারা ওই স্বর্ণ চুরি করতে গিয়েছিল দুইজন বোরকা পরিহিত পুরুষ, তারা বোরকা পরে ওই দোকান ভাঙচুর করে লুটপাট করেছে। তাহলে আমরা মুসলমান নারী অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে পোশাক আশাক পরে আবরু ঢেকে আমরা চলাফেরা করব, কিন্তু আমাদেরকে হিজাব নেকাব পড়তে বাধ্য কেউ করতে পারবে না। আবার কেউ যদি বলে এটা খুলে আমার পরিচিতি জানতে চায়, সেখানেও তো আমি ধর্ম অবমাননার ট্যাগ লাগাতে পারি না।
একজন মুসলমান মানুষ যখন দেশের বাইরে যেতে যায় তখন তার এম্বাসি থেকে কি হিজাব পরা নেকাব পরা অবস্থায় সে যেতে পারে? তাকে ওই নেকাবটা খুলতে হয় না? মুখ দেখালে গুনাহ হয়, কোথায় লেখা আছে? কোরআনের কোথায় লেখা আছে মুখ দেখালে গুনাহ হবে, হাতের কবজি দেখালে, পায়ের কবজি দেখালে গুনাহ হবে? আর আমি যে হাতিঝিলে যখন হাঁটি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে যখন হাঁটি, তখন যে পুরুষের হাত ওই বোরকার ভিতরে থাকে, তখন আর কিছু হয় না, তখন আর গুনাহ হয় না। তখন যে বোরকা পরা মহিলা, নেকাব পরা মহিলারা যে পুরুষের একেবারে কলিজার ভিতর ঢুকে যায়, তখন আর কোনো গুনাহ হয় না, তাই না? গুনাহ হয় তখনই যখন শিক্ষিকা যখন ওই ছাত্রীর নেকাবটা খুলতে বলে, তখন গুনাহ হয়, তখন ধর্ম অবমাননা হয়। ধর্মের নামে অধর্ম চলছে সারা বাংলাদেশে। আপনারা আবার নতুন করে এই ইসলামী দেশে আবার নতুন করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এটা আসলে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমাদের দুঃখ হয় যখন আমরা দেখি যে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য রাস্তা বড় করার নামে ভেঙে ফেলা হচ্ছে। আমাদের কষ্ট হয় যখন আমরা দেখেছি গত 17 মাসে আপনারা মূর্তি বলে বিভিন্ন জায়গার ভাস্কর্য ভেঙে ফেলেছেন, অথচ গণভবনে যে জাদুঘর আপনারা বানাচ্ছেন সেখানে কিন্তু আপনারা ঠিকই অনেকগুলা মূর্তি বানিয়েছেন আমার আমার দেশের জনগণের টাকায়। তাহলে আর গুনাহ হয় না, তাই না? তাহলে আর গুনাহ হয় না। ওই জুলাইয়ের যেই জাদুঘর, জুলাই জাদুঘরে যখন আপনারা মূর্তি বানায় রাখেন, ভাস্কর্য বানান, তখন সেগুলা শিল্প হয়। আর আমার দেশে যখন মুক্তিযোদ্ধা সহ আমাদের বিভিন্ন মানুষের বেগম রোকেয়ার ভাস্কর্য থাকে, তখন সেগুলা মূর্তি হয়। হ্যাঁ, আপনারা ওই গণভবনের মূর্তিগুলাকে তাহলে আর পূজা করবে না। 17 মাসে যে মূর্তি ভেঙেছেন ওগুলারে গত 54 বছর ধরে মানুষ পূজা করেছে। কোনটা ভাস্কর্য, কোনটা ইতিহাস, কোনটা শিল্প, কোনটা মূর্তি, সব গোলে মালে আল্লাহু আকবার করে এই বাংলাদেশ চলছে বর্তমানে। ভাস্কর্য তো সারা পৃথিবীতে আছে। ভাস্কর্য একটা ইতিহাস, একটা সময়কে, একটা কালকে, একটা বিষয়কে ধারণ করে। আর মূর্তি তো মন্দিরে থাকে, যাকে পূজা করা হয়। দুইটা জিনিস এক করে সারা দেশে অস্থিরতা করেছেন। তাহলে এখন ওই জুলাই যেই জাদুঘর করেছেন ওই সব মূর্তি হালাল মূর্তি। কি আর বলবো, শুধু জুলাই জাদুঘর কেন, এই তো 17 মাসে তো রাস্তার মোড়ে মোড়ে ওই পানি লাগবে পানি, ওই মুগ্ধের মূর্তিও আছে। আর আমরা গিয়েছি রংপুরে, ওই রংপুরে তো ওনার মূর্তিও আছে, তাই না? আবু সাইদের মূর্তিও আছে। সেই ট্রেনের ওই পারে আবু সাইদের মূর্তি, আর এই পারে ভোরবেলা শীতের মধ্যে মানুষ রাস্তায় ঘুমায়। এই হলো দেশের অবস্থা। আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি আপনাদের সামনে, যে কাজী ইব্রাহিম, যে মুফতি ইব্রাহিম সাহেব, তার বিচার চাচ্ছে। বিচার কেন? তার বিচার হওয়া উচিত। এই লোকটা মানসিক বিকারগ্রস্ত। তিনি এত সব বক্তব্য দিয়ে মানুষের মনে একটা খুবই ভ্রান্ত ধারণা সৃষ্টি করছেন ইসলামের বিষয়ে। এই লোকটা তার সম্প্রতিকালে বক্তব্যে বলেছেন যে হিটলার মরেনি, হিটলার অ্যান্টার্কটিক মহাদেশ নামে আরেকটা মহাদেশ আছে, সেই মহাদেশে পালিয়ে গেছে। যেখানে আমরা পৃথিবীর মানুষ জানিও না এমন কোনো মহাদেশের কথা তিনি বলছেন। মাটির নিচে আরেকটা মহাদেশ আছে, সেখানে সূর্য আছে, সেখানে একটা মানব জাতি বাস করছে। আবার হিটলার নাকি বার্লিন জাদুঘর আছে, ওই বার্লিন জাদুঘর তার ছিল, এবং সেই দেশে ওই হিটলার পালিয়ে গেছে। এই উল্টাপাল্টা কথা তিনি আবার বলেন যে তিনি যদি প্রেসিডেন্ট হন, এই মুফতি ইব্রাহিম যদি প্রেসিডেন্ট হন, তাহলে তিনি ঘরে ঘরে রাইফেল দিয়ে দিবেন। মানুষের পেটে ভাত থাকুক আর না থাকুক, মানুষের হাতে হাতে রাইফেল থাকতে হবে। তোমার খালি পেট তুমি আমারে গুলি করবা, আমার খালি পেট আমি তোমার মাথায় গুলি করব। মানুষের মধ্যে সহিংসতা ছড়ানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে। এরা সবাই সবাইকে মেরে ফেলতে চায়। তাহলে তো আপনি বেঁচে থাকবেন বলে আপনি তিনি মনে করেন? মনে করেন না। এই ইব্রাহিম সাহেব তার দাবি পৃথিবীর সব জিনেরা তাকে চিনে, সব জিনেরা তারে চিনে। পৃথিবীর অন্য কোনো মহাদেশে গিয়ে তার নাম বললে জিনরা তার নামে সালাম দিবে?
এই মুফতি ইব্রাহিমের কত বড় সাহস, তিনি বলে আইনস্টাইন চোর, নিউটন চোর, গ্যালিলিও চোর। কলম্বাস নাকি আমেরিকা আবিষ্কার করেছিল, এটা একটা মিথ্যা কথা। তার ভাষ্য অনুযায়ী কলম্বাস যখন আমেরিকাতে গেছে তখন নাকি না আজান শুনছে। আমেরিকাতে নাকি প্রথম থেকে মুসলমানরা থাকতো, ওখানে আজান দিত, কলম্বাস যাওয়ার পরে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে এটা ইসলামের অবমাননা হচ্ছে না? এই জামাতি হুজুর তো ইসলামটাকে সবচেয়ে বেশি ধ্বংস করছে। আমির হামজার মতো, আরেকটা আমির হামজার মতো। দেখেন, দাড়ি আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারকে অনুসরণ করে যে একটা সুন্নতি কাজ রাখা কাজ, সেটা পুরুষরা দাড়ি রাখে, একটা সম্মানের বিষয়, একটা অংশ, ভালোবাসা বলেন, সুন্নতের একটা অংশ। কিন্তু এই দাড়িকে অপমান করছে এই মুফতি কাজী ইব্রাহিম। তার ভাষ্য অনুযায়ী, ওয়াজে তার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন দাড়ি হচ্ছে যৌবনের সুইচ। তিনি বলেন যে মহিলাদের যৌবন সুপ্ত অবস্থায় থাকে, যখন এই মহিলাদের দেহে পুরুষের দাড়ির ছোঁয়া লাগে তখন সেই সুপ্ত যৌবন জেগে উঠে। আস্তাগফিরুল্লাহ। আমরা বলতে চাই এই ইব্রাহিম সাহেবকে ধর্ম অবমাননার নামে সবার আগে তাকে শাস্তি দিতে হবে। কারণ এমন একটা বিষয়, আমাদের নবীজির সুন্নতকে তিনি সুইচে পরিণত করেছেন, এটা তো তিনি করতে পারেন না। হতে একটা সুন্নতি বিষয়কে তিনি কিসের সাথে নিয়ে তুলনা করে এই সুন্নতের অবমাননা করলেন? তখন আর কেউ দেখে না, আর শুধু তখনই দেখে যখন দীপু কিছু বলল কি না বলল, তখন সবাই হইচই করে ধর্ম অবমাননার নামে তাকে পিটিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিল। আমরা আসলে এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে কথায় কথায় মব হবে, ধর্ম অবমাননার নামে মানুষের মাথা খাবে। আমরা চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশের সবাই মিলে সুন্দর থাকবে, সুস্থভাবে থাকবে। সবাই ভালো থাকবেন। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। প্রশ্ন এখন করবেন না পরে করবেন? আচ্ছা, পরে করবেন তাহলে। আচ্ছা, আমাদের মাঝে তুমি মুন্নাপুরে দিয়ে দাও। ফ্যান পরে ছেড়ে বলবেন? দিব? পরে বলবেন? আপনাদের গরম লাগছে? আচ্ছা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিবির সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার। তিনি বেশি সময় নেবেন না, সংক্ষেপ করে দিন বক্তব্য। আর এর মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী মহাসচিব কাজী মুন্নি আলম। বক্তব্য দিচ্ছেন হরিদাস সরকার। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। এই স্লোগানকে বুকে লালন করে এগিয়ে চলছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি। আজকে এই নতুন ধারা এনডিবি কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনের উপস্থিত আছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এর চেয়ারম্যান মহোদয় জনাব মমিন মেহেদি সাহেব, উপস্থিত আছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা আপু, উপস্থিত আছেন আমাদের যুগ্ম মহাসচিব মুন্নি আলম আপা সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ ও সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই বলতে হয় যে নতুন ধারা অন্যায়ের বিরুদ্ধে যেমন স্লোগান, আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজকর্মও এই অন্যায়ের বিরুদ্ধে। এখন এই বাংলাদেশ সরকার বিশেষ করে যে গণভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বা প্রচারণা করতে আছে, এইটা আসলে বিশেষ করে আমার মনে হয় 99% মানুষই জানে না যে গণভোট কি, হা ভোট বা না ভোট এইটা কি। আমার মনে হয় যদি এই সরকার প্রথমে সাধারণ জনগণ বা দেশের মানুষে যদি বুঝাইতো যে হা ভোট না ভোট গণভোট কি, তাহলে তারা বুঝতে পারতো, তাই এর কথার প্রেক্ষিতে তখন তারা ভোট দিতে পারতো। কিন্তু এখন যে তারা বলতেছে যে হা ভোট বলতে এরা বুঝাইতেছে যে 24শে জুলাইয়ের যে যোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশের স্বৈরাচার সরকার জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, যারা তাড়িয়ে দিয়েছে তাদেরই মানে তারা
সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে। এক, দ্বিতীয়ত হলে তারা যেভাবে বলতেছে যে 1971 সালে আমরা যে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পরিপ্রেক্ষিতে 30 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের বাদ দিয়ে এখন বর্তমান সরকার তাদের বাদ দিয়ে এখন জুলাই যোদ্ধাদের তারা সম্মাননা জানাইতেছে। এইটা কোন ধরনের অবস্থা বাংলাদেশের? এই জনগণ যে এই হা ভোট না ভোট দিবে, এই হা ভোট না ভোট সম্পর্কে তারা কিছুই সম্পর্কে অবগত নাই। যেহেতু অবগত নাই, তারা যেটাই করতেছে এটা সম্পূর্ণ অবৈধভাবে করতেছে। এই বর্তমান সরকার অবৈধভাবে করতেছে হা ভোট এবং না ভোট। এই হা ভোট না ভোট, এমনকি আমি জানি না যে হা ভোট না ভোট কী। এই হা ভোটটা হলো এই বর্তমান সরকার এমন একটা সিস্টেম তৈরি করছে, সে যত অন্যায় অপকর্ম করতেছে এটা লোকজন, সাধারণ জনগণ বোঝে না বিদেই তাদের হাবট। মানুষ, অনেকে মূর্খ মানুষ আছে গ্রামেগঞ্জের লোক, তারা যাইয়ে অনেকে এটা টিপ দেয়, ভোটের উপর একটা টিপ সই দেয়। এই টিপ সইটা কিসের উপর দেয়? যে কোনো একটা প্রতীক দেখে, এই প্রতীকের পাশাপাশি তারা আবার একটা এই গণভোট তৈরি করছে। গণভোটটা তারা না বুঝেই অনেকে এই হাবটের উপরে সিল দিবে। তো এই সিলটা দিলেই আমাদের, এই সিলটা দেওয়া মানেই আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা। তার কারণে অনেকে যারা বোঝেন, আমরাই বুঝি না যে আমার সামনের বিপদ আমি নিজেই দায়িত্ব আনতেছি। এই যেমন এই 24শে জুলাই যে আন্দোলন করছে, যে মানে এক সরকার, এই স্বৈরাচার সরকার বিদায় দিয়ে আর এক সরকার আনছে, এই সরকার তো আসলে তার চেয়েও খারাপ। আমরা 17 মাসে যা দেখেছি, আপনারা অন্তত গ্রামেগঞ্জের লোকজন হোক, শহরের লোকজন হোক, আপনারা সবাই জানেন যে এই সরকার কি করছে। তার কারণ একটা গ্যাসের বোতল সিলিন্ডার তা যদি 2500, 2700, 2200 টাকা দিয়ে যদি কিনতে হয়, তাহলে এই সরকারের অধীনে যে কার্যক্রম চলতেছে তারা কীভাবে কি করবে তা আপনারা সকলেই জানেন। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমার শ্রদ্ধেয় যে নেতাকর্মী বৃন্দ আছে তারা অনেক কিছু বলেছেন, শুনেছেন এবং অনেক কিছু বলবে, আপনারা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ হরিদাস সরকারকে এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের মুন্নি আলম তিনি বক্তব্য দিবেন, তার আগে একটু বিষয় বলে রাখি। আজকে যারা সংবাদ যোদ্ধা রয়েছেন তাদের অবগতির জন্য এটা বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে গত 54 বছরের যেই আমাদের সাংবিধানিক রাইটস, সেই সাংবিধানিক রাইটসগুলো কিন্তু আমরা পদে পদে লঙ্ঘন করতে দেখেছি। যখন যারাই ক্ষমতা এসছে তাদেরকে, ক্ষমতা এসেছে শেখ মুজিবুর রহমান, যাকে বিবিসির জরিপ অনুযায়ী এটা, তাকে যে জাতির পিতা বলা হয়, তাকে যে বঙ্গবন্ধু বলা হয়, এটা কিন্তু মমিন মেহেদি বলছে না, এটা আওয়ামী লীগ বলছেন। এটা বিবিসির জরিপ অনুযায়ী তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল। এখন সেই বঙ্গবন্ধুকে আমরা দেখলাম তিনি ক্ষমতা আসবার পরে জনগণের কথা ভুলে গেলেন। জনগণের কথা ভুলে যাওয়ার অপরাধে সাধারণ মানুষের সাথে দূরত্ব তৈরি হওয়ার সুযোগে আমরা দেখেছি তাকে দুষ্কৃতিকারীরা হত্যা করবার সুযোগটা পেয়েছে। ঠিক তেমনিভাবে আমরা পরবর্তী যখন যে সরকার ক্ষমতা এসছে, প্রতিটা সরকারকে আমরা দেখেছি জনগণের সাথে ডিটাচ হওয়ার কারণে তাদের পতন অনিবার্য হয়েছে, কাউকে কাউকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। সর্বশেষ আপনারা দেখেছেন শেখ হাসিনার সরকার জনগণের সাথে ডিটাচ হওয়ার কারণে, জনগণের না বুঝবার অপরাধে, জনগণকে বুঝতে না পারার কারণে শেখ হাসিনার সরকারের এমন চরম রকমের পতন হয়েছে। তিনি যদি জনগণকে বুঝতে পারতেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পারতেন, দুর্নীতি রোধ করতে পারতেন, খুন, গুম, ধর্ষণ, এই অন্যায় অপরাধগুলোকে প্রতিরোধ করতে পারতেন, জনগণ তাকে রক্ষা করত। কিন্তু আমরা দেখেছি কি, জনগণ নীরবে মুখ বুজে সহ্য করেছে যখন গণভবন লুট হয়েছে। জনগণ নীরবে নিভৃতে ঘরে বসে থেকেছে, কিন্তু এই শিক্ষার্থীদের সাথেও থাকেনি, আবার শেখ হাসিনাকে বাঁচাবার জন্য রাস্তায়ও নামেনি। এই যে ডক্টর ইউনূস, আমি হলফ করে বলতে পারি, মাদুরোকে উঠিয়ে নিয়ে গেছে আমেরিকান সরকার। মাদুরোকে উঠিয়ে নেওয়ার পরে জনগণ কিন্তু রাজপথে নেমেছে। কেন নেমেছে? কারণ মাদুরো জনগণের রাজনীতি করতেন, জনগণের কথা বুঝে তিনি নিজের সকল রকমের কার্যক্রম পরিচালনা করতেন। আজকে ডক্টর ইউনূস কি করেছে? ডক্টর ইউনূসকে যদি এখন কেউ জুতা দিয়ে পিটায়, জনগণ হলো খুব খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি।
কারণ ওর জন্য আমার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে 2000 টাকা। প্রতি গ্যাস সিলিন্ডারে 2000 টাকা বেড়েছে। ডক্টর ইউনূসকে যদি কেউ এখন পানিতে নামিয়ে চুবায়, শেখ হাসিনা যে বলেছিল যে পদ্মাতে চুপ দিয়ে দিব, কেউ যদি এখন চুবানি দেয় জনগণ খুশি হবে। কারণ জনগণ দেখেছে যে যখন সিজন, যখন মৌসুম, সে মৌসুমের সময় ফুলকপির দাম 10 টাকার জায়গায় 50 টাকা চলছে। জনগণ দেখেছে আনিস আলমগীরের মতো সাংবাদিক কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার অপরাধে সময়ের সাথে সাথে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার পরও তাকে আজকে জেলের ঘানি টানতে হচ্ছে। দুঃখিত। জনগণ দেখেছে মঞ্জুর আলম পান্নার মতো সাংবাদিককে কিভাবে মাসের পরে মাস জেল খাটতে হয়েছে। জনগণ দেখেছে আব্দুল লতিফ সিদ্দিকীর মতো বীর মুক্তিযোদ্ধাকে কিভাবে জেল খাটতে হয়েছে। জনগণ দেখেছে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হয়েছে। জনগণ সর্বশেষ দেখেছে গতকাল 22 ডিসেম্বর বীর শ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য ভেঙে ফেলেছে কিভাবে। 22 জানুয়ারি, যেদিন 22 জানুয়ারি বীর শ্রেষ্ঠ মতিউরের ভাস্কর্য ভেঙেছে, ঠিক ওই দিনই ইউনূস জুলাই জাদুঘর উদ্বোধন করেছে। মানে জুলাই জাদুঘর উদ্বোধন করছে আর মুক্তিযুদ্ধকে ভেঙে ফেলছে, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ভাস্কর্য ভেঙে ফেলছে। ভাস্কর্য মানে তো স্মৃতি, ভাস্কর্য মানে ইতিহাস। যদি তাই না হতো জুলাই জাদুঘরে কেন শত শত ভাস্কর্য বানিয়েছে তারা, কি কারণে বানিয়েছে? তাহলে এখন জনগণ যখন দেখবে যে ইউনূসকেও মানুষ তুলোধুনো করছে, তখন জনগণ খুশি হবে। জনগণের একটা বড় অংশ এখন মুখ চিপে থাকে, কারণ জনগণ জানে যে এই শেখ হাসিনার সরকার যেভাবে টুটি চেপে ধরতে চেয়েছিল, ঠিক তেমনিভাবে টুটি চেপে ধরবার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এখন আপনি জানেন তথ্য সম্প্রচার উপদেষ্টা কে? রেজওয়ানা হাসান। সাংবাদিকদেরকে বলে আপনি এটা বলতে পারবেন না, আপনি এটা কেন বলেন? অ্যাজ লাইক হাসান মাহমুদ, ছাগলের ছ দিয়ে হাসান মাহমুদ লিখতো না একটা ছাগল হাসিনা সরকারের, ওই হাসিনা সরকারের হাসান মাহমুদের মতো সেম একইভাবে তথ্য উপদেষ্টা, সম্প্রচার উপদেষ্টা রেজওয়ানা হাসান বলছে সাংবাদিকদেরকে সাংবাদিকতা শেখাবে এই এনজিও গ্রাম সরকার রেজওয়ানা হাসান। এটা কি কোনো লজিকের মধ্যে পড়ে? তারপরেও আমাদেরকে সহ্য করতে হচ্ছে, কারণ আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, আমাদের চোখে কালো কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আমাদেরকে কথা বলবার অধিকার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা হচ্ছে একের পর এক। আমরা দেখেছি কিভাবে জনকণ্ঠ দখল হয়েছে, আমরা কিন্তু ভুলে যাই না ইতিহাস। আমরা দেখেছি কিভাবে একজন শিক্ষার্থীকে চ্যানেলের মালিক করে দিয়েছে এই ইউনূস সরকার। আমরা দেখেছি কিভাবে এই ইউনূস সরকার সজীব ভুইয়ার মতো মানুষকে কোটিপতি করে দিয়েছে, যার সকালবেলা খেতে হয় ওয়েস্টিনে গিয়ে। তাহলে সেই সরকারের তত্ত্বাবধানে হ্যাঁ ভোট বলেন আর না ভোট বলেন আর গণভোট বলেন, সবই সমান্তরাল। দিন শেষে আমি জানি, আমরা অনুমান করছি যে নির্বাচনের বৈতরণীটা তারা হয়তো পার হবেন, শত শত মানুষের রক্তের উপর দিয়ে এই নির্বাচন হয়তো হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন জনগণের কোনো কাজে আসবে না। কারণ এই নির্বাচনে জনগণের কোনো ম্যান্ডেট নাই, জনগণের কোনো কথা নাই, জনগণের কোনো দাবির প্রেক্ষিত নাই। আজকে কোনো নির্বাচনী ইশতেহারে জনগণের কথা আসে নাই। বলছে মায়েদেরকে বাস দেয়া হবে পিক আওয়ারে, জামাত ইসলামের ইশতেহারে বলছে পিক আওয়ারে বাস দেওয়া হবে নারীদের জন্য। পিক আওয়ারে, তো অফ পিক আওয়ারে কি করবে? মাইলের পর মাইল আমাদের মায়েরা হাঁটবে? পিক আওয়ারে মানে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কি করবে? বাস দিবে আমাদের মায়েদের জন্য। আর 6টার পরে মায়েরা রাস্তা রাস্তা হাঁটবে, মানে এরপরে বাসা থেকে বেরোতে পারবেন না। জামাত ইসলাম সেই কায়দা করছে। আবার একইভাবে গণবিরোধী ইশতেহার দিয়েছে অন্যান্য পলিটিক্যাল পার্টি, আমি নাম বলবো না, যারা আপকামিং ক্ষমতায়, তারা বলছে তারা ব্রিজ বানাবে না, তারা কালভার্ট বানাবে না, তারা ফ্লাইওভার বানাবে না, তারা কোনো বড় কাঠামোগত উন্নয়ন করবে না। তাহলে আপনি কি করবেন? আপনি তো বলেনই যে চালের দাম কমাবেন, আপনি তো বলেনই তেলের দাম কমাবেন, দ্রব্যমূল্য কমাবেন, আপনাদের নির্বাচনী ইশতেহার তো এগুলো নেই। তাহলে সেই নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচন আক্ষরিক অর্থে জনবিরোধী হিসেবেই আমাদের সামনে উপস্থাপিত হবে, অ্যাজ লাইক শেখ হাসিনা সরকার।
অ্যাজ লাইক ফ্যাসিস্ট সরকার। যদি এই ফ্যাসিস্ট সরকারের মতো করেই আপনারা আমাদের কাঁধের উপরে চেপে বসেন, সেই নির্বাচনে সাধারণ মানুষ যেমন অংশ নেবে না, আমি হলফ করে বলতে পারি এই নির্বাচনে অংশ নেওয়ার পরেও, ভোট না দেওয়ার পরেও ইউনূস সরকার রাষ্ট্রপতি হওয়ার প্রত্যয়ে এমন একটা দলকে বিজয়ী ঘোষণা করবেন আর এমন একটা দলকে বিরোধী দল করবেন যেই দলগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। তাহলে সেই নির্বাচনে জনগণের কি যায় আসে? এবার নির্বাচনে 12 কোটি ভোটার, 12.5 কোটি প্রায়, নির্বাচনে অংশ নেবে কত কোটি আমরা তা দেখার অপেক্ষায় থাকলাম। সেই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা বলতে চাই, যেহেতু নতুন ধারা বাংলাদেশ এনডিবির নিবন্ধন দেওয়া হয়নি, আমরা এখনো ঝুলে আছি, কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করছি, আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছি না, আমরা নির্বাচনকে অ্যাভয়েড করছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমাদের নেতাকর্মীরা 1,35,000 নেতাকর্মী আমাদের যে যেখানে আছে, আমরা সামগ্রিকভাবে যেহেতু আমাদের ক্যান্ডিডেট নাই, আমরা এই নির্বাচনে যাচ্ছি না। এবং সেই সাথে এই নির্বাচনকে কেন্দ্র করে যত রকমের অন্যায় অপরাধ হবে সব কিছু আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমরা এখনো সমালোচনা করছি, আগামীতেও এই সমালোচনার রাজনৈতিক কাঠামোগত জায়গা থেকে এক চুল পরিমাণ সরব না বলে অঙ্গীকার করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী মহাসচিব কাজী মুন্নী আলমকে। আসসালামু আলাইকুম। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এখানে আমার উপস্থিত এখানে চেয়ারম্যান সাহেব, এখানে উপস্থিত আছে আমাদের চেয়ারম্যান মুমিন মেহেদি এবং ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, তাছাড়া অন্যান্য নেতাকর্মী, সংগ্রামী সাংবাদিক ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি অনেক কারণ নিয়ে, তার মধ্যে যেটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোট আর না ভোট মানে কি, কয়েক বছর আগে দেখেছিলাম যে এই সরকার চাই না, এই জন্য এখন তো গত 20 তারিখ 21 তারিখে নির্বাচন কমিশনে দেখলাম যে প্রতীক প্রদান করা হলো। যদি হ্যাঁ ভোট বা না ভোট হয় তাহলে প্রতীক কিসের জন্য? এখন নেতাকর্মীরা দেখলাম ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নাচানাচি করে প্রতীক নিয়ে আসলো। তো আমরা এই সরকার চাই কি না চাই, এই জন্য কি হ্যাঁ ভোট না ভোট, নাকি কোন সরকার চাই এই জন্য হ্যাঁ ভোট, এটার মানেটা আমরা বুঝলাম না। যাই হোক, শান্তা আপা, তারপর মুমিন ভাই, এরা অনেক কিছুই বলেছে আমার আগে। তো এদের বক্তব্যগুলি খুবই মূল্যবান। আমি আমার বক্তব্য বেশি বড় করব না, শুধু একটা কথা বলতে চাই, আপনার বাংলাদেশের জনগণ সবাই একমত হন এই হ্যাঁ ভোট আর না ভোট নিয়ে। শুধু আমরা বললে তো হবে না, জনগণ যদি একমত হয় তাহলে কখনো এই ভোটটা হতে পারবে না। তো জনগণ একমত হওয়া মানে দেশকে বাঁচানো, দেশ বাঁচলে আমরাও বাঁচবো, আমাদের ছেলে সন্তান সবাই বাঁচবে। তাই আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই একমত হন আমাদের সাথে, যাতে হ্যাঁ ভোট না হয়। তাছাড়া এই জামাত যে মহিলাদের নিয়ে শুরু করছে যে 5 ঘন্টা চাকরি করবে, 6 ঘন্টা চাকরি করবে, যারা গার্মেন্টসে চাকরি করবে তারা 5টার পরে করতে পারবে না, কাজ করতে পারবে না। তাহলে এখন আমার কথা হচ্ছে, গার্মেন্টসে যারা চাকরি করলো, গার্মেন্টস পার্টি, এখন কিছু কিছু মানুষ আছে অনলাইনে ব্যবসা করে, কিছু কিছু মহিলারা আছে যারা সারাদিন কাজকর্ম করে। তো এরা কী করবে? এদের কি বাসায় নিয়ে আমাদের জামাতি ইসলামেরা বাজার সদায় পৌঁছে দিয়ে আসবে কিনা, আমি এটা জানতে চাইছিলাম 2-3 দিন আগেও। তাছাড়া কিছু কিছু এলাকার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক রাস্তায় জ্যাম, ওইখানে আমাদের ওভারব্রিজ প্রয়োজন। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, কিন্তু আমার মনে হয় যে শেখ হাসিনা দেশে যদি থাকতো তাহলে জায়গায় জায়গায় এখনও কিছু কিছু ওভারব্রিজ হতো। তো রাস্তার যানজটের জন্য আজকে আমি প্রায় চাষারা, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, চাষারার মধ্যে পুরো 1 ঘন্টা বসেছিলাম। প্রতিদিন আমার ওই চাষারা দিয়ে যাওয়া আসা করতে হয় পুরো 1 ঘন্টা। ওইখানে ওভারব্রিজের মাস্ট বি প্রয়োজন, কিন্তু ওইটা দেখতেছে না। তো শেখ হাসিনা যখন চলে গেল, এরপর থেকে তো দেশের হাল পুরোই বেহাল হয়ে গেছে। তো উনি হয়তো, আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলতে চাই না, তারপর কিছু ভালো কথা না বললে হয় না। একটা লোক যে সব খারাপ সেটা কোনো কথা না। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা খুব ভালো ছিল। উনি হয়তো রাঘব বোয়ালদের মারতো আর গরিবদের বাঁচাইতো আমার মতে।
আমি যদিও নতুন ধারার একজন সদস্য, তারপরও না বলে পারি না। উনি খারাপ করছে কিছুটা, কিন্তু ভালো করছে বেশি বেশি। তো আমি চাই দেশের নিয়ে ভাবা উচিত। আর ডক্টর ইউনূস শুধু হা ভোট না ভোট নিয়ে চললে চলতো না, আর তার পকেট বাড়ি করলে কাজ হবে না। আমি চাই জনগণ নিয়ে ভাবুক। আর আমি জনগণকে আহ্বান জানাচ্ছি যে আপনারা হা ভোট না ভোটের মধ্যে করবেন, অংশগ্রহণ করবেন। আপনাদের কাছে অনুরোধ। তো আমি আমার বক্তব্য বেশি কিছু বললাম না, যেহেতু অনেক দূর থেকে আসছি, সময় আপনাদের সময় অনেক হয়ে গেছে। তো বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা সাংবাদিক ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পানি খাবেন বাবা? না, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। নিয়ে আসো আনতেছি আনতেছি। আচ্ছা, আমাদের আনুষ্ঠানিকভাবে আজকের আয়োজনের সমাপ্তি শান্তা ফারজানা টেনে দিবেন। হ্যাঁ, শেষ করে দিন তারপরে বলো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করে দিন। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করে দিন। আজকের আমাদের এই যে সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, আমাদের সংবাদ যোদ্ধারা, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং সেই সাথে নতুন ধারা বাংলাদেশের যে সকল সংগ্রামী নেতাকর্মীরা এসেছেন, আমাদের মহাসচিব কাজী মুন্নি আলম, আমাদের চেয়ারম্যান মমিন মেহেদি, আমাদের সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার সহ উপস্থিত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। বাংলাদেশ বাঁচুক, দেশের মানুষ বাঁচুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। জনগণের মাধ্যমে যে প্রচার করা হচ্ছে সরকার থেকে, বর্তমান যে সরকার অন্তর্বর্তী, এটা কি কোনো প্রকাশ করছে যে আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে কি হবে আর না ভোট জয়যুক্ত হলে কি হবে? প্রকাশ করছি। আমার কাছে একটা প্রশ্ন ছিল জি প্লিজ। যে আমরা দেখলাম যে আপনার জাতীয় পার্টি চেয়ারম্যান বর্তমান যিনি আছেন, তিনি না ভোটের পক্ষে প্রচার শুরু করেছেন মানে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মহল তার গ্রেফতারের দাবিতে নিয়েছে। এমন অবস্থায় হ্যাঁ না ভোট নিয়ে একটা মানে আপনারাও একটা সন্দেহ পোষণ করছেন এবং আপনারা দেশের হাল কোন দিকে যাবে এরকম একটা বুঝতে করছেন। আসলে মবের একটা রাজত্ব চলছে বর্তমান। এই সময় আপনাদের এরকম একটা মানে বলবো যে সাহসী পদক্ষেপ হঠাৎ করে নিলে, এটা আসলে কারণটা কি? এটা একটা সাহসী আচ্ছা, পদক্ষেপ। আমি একটু বলি। হ্যাঁ, শান্তা ফারজানা পরে। তারপর আমি সেটাই। হ্যাঁ ওইটাই। হ্যাঁ আমরা নিজেরাই যাই না, সেটা এই জন্য। আচ্ছা, আমাদের মুন্নি আপা বলেছেন, আবার হরিদাস সরকার বলেছেন, শান্তা ফারজানা অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করি, 4টা পয়েন্ট এখানে মূলত আছে। আমি মোটা দাগে যদি বলি, প্রথম যেটা, সেটা হচ্ছে যে সরকার চাইছে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত করতে পারে তাহলে তারা তাদের ইচ্ছে মতো সংবিধান সংস্কার করতে পারবে। এটা হচ্ছে 1 নাম্বার, ইচ্ছে মতো। 2 নাম্বারে যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী পরপর 2 বার বা 3 বার বা 4 বার এরকম কোনো নির্ধারিত নাই। যে কেউ চাইলেই, জনগণ চাইলেই নির্বাচিত হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু তারা রুলস করতে চাইছে যে পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে হ্যাঁ ভোটের মাধ্যমে। আর তৃতীয়ত, জুলাই যোদ্ধা যারা, মানে এই যে জুলাই আন্দোলন যারা করেছে, তাদেরকে একটা সাংবিধানিক ভিত্তির মাধ্যমে দায় মুক্তি দিতে চাইছে। অর্থাৎ তারা যে পুলিশ হত্যা করেছে, তারা যে থানা লুট করেছে, এই যে তারা যত অন্যায় করেছে, সব অন্যায়কে দায় মুক্তি দেবার একটা সাংবিধানিক রাইটস তৈরি করবার জন্য তারা হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। আর চতুর্থত, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, বাংলাদেশের সামগ্রিক যে কাঠামোগত জায়গা, সেটা একটা পরিবর্তন আনবার জন্য চতুর্থ যেই পয়েন্ট, এই পয়েন্টটা তারা বাস্তবায়ন, অর্থাৎ 4টা পয়েন্ট তারা বাস্তবায়ন করতে চাইছে। এই 4টা পয়েন্ট বাস্তবায়ন করতে হলে হ্যাঁ ভোটের পক্ষে আপনাকে থাকতে হবে বা জনগণকে থাকতে হবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, যেমন আমি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, এই বিষয়কে কেন্দ্র করে আমি কোনোভাবেই সংবিধান সংস্কার চাই না। সো আমি হ্যাঁ ভোট দিব না, আবার না ভোটও দিব না। তাহলে আমি কোন দিকে যাব? আমি ভোটটাকে অ্যাভয়েড করব। এতে আমি এখন নতুন করে বলছি, নতুন ধারা বাংলাদেশ এনডিপি এখন নতুন করে বলছে না,
নতুন ধারা বাংলাদেশ এনডিপি গত 13 বছর ধরে নতুন ধারা যে রাজনৈতিক কাঠামো আপনারা দেখবেন, ইতিহাস দেখলে বা আপনি গুগল করলেও দেখবেন, আমরা গত 13 বছর ধরেই শেখ হাসিনার অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে যেভাবে সোচ্চার ছিলাম, এখনও ডক্টর ইউনূসের অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আছি। এর বিনিময়ে শেখ হাসিনার সময় জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, গুমের শিকার হয়েছি, 18 সালে গুমের শিকার হয়েছি। শেখ হাসিনার অন্যায় অপরাধের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়নি, নতুন ধারা বাংলাদেশ এনডিপি বন্ধ করেনি। ঠিক তেমনিভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলবার অপরাধে জেল খেটেছি, ধরে নিয়ে গেছে। ইভেন সর্বশেষ আপনারা দেখেছেন 2025-এর 29 আগস্ট, এই 29শে ডিসেম্বর আমার উপরে যেই পরিমাণ হামলা হয়েছে, তারপরে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, বেঁচে আছি অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার অঙ্গীকার নিয়ে। কারণ আমরা জানি আল্লাহ তাআলা নির্দেশনা ছাড়া এক জাররা পরিমাণ বালুকণাও নড়ে না। তিনি চাইলেই ভালো, তিনি চাইলেই মন্দ। তবে হ্যাঁ, মানুষের চেষ্টা থাকতে হয়, আমরা সেই চেষ্টাটা করছি। আমরা বলতে চাই এই ভোটটা আরেকটা 2014 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচনের মতো হবে, এবং সেটা রাতের নির্বাচন বা দিনের নির্বাচনের বিষয়ে থাকবে না। এটা হবে ম্যাটিকুলাস নির্বাচন। এই নির্বাচনটা হবে ম্যাটিকুলাস নির্বাচন। তারা তালিকা পাঠিয়ে দিবে, ঘোষিত হবে কে কে নির্বাচিত হয়েছে। যেমন হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হয়ে গেছে, বলে দিলাম, মিলিয়ে দেখবেন। হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হয়ে গেছে, বলে দিলাম, মিলিয়ে দেখবেন। ডাক্তার শফিক হয়ে গেছে, বলে দিলাম, মিলিয়ে দেখবেন। এই দুইটা বলে দিলাম, বাকিগুলা পরে দেখবেন যে হ্যাঁ যা বলেছিলাম তাই একদম মেটিকুলাস ডিজাইন অনুযায়ী নির্বাচন হবে। বিএনপিকে তারা ক্ষমতায় আনবে, জামাতকে বিরোধী দল বানাবে, অন্যান্য দলগুলোকে ছোট ছোট বিরোধী দল বানাবে। এই কাঠামোগত জায়গা থেকে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে কেন যাব ভাই? সেই নির্বাচনে কেন অংশ নিব? হ্যাঁ বললেই বা আমার কি লাভ, না বললেই বা কি লাভ? আমার তো দ্রব্যমূল্য কমানোর কোনো নির্বাচনী ইশতেহার তাদের কোথাও নাই। আমার তো জনগণের নিরাপত্তা দেবার কোনো ইশতেহার কোথাও নাই। কারো নির্বাচনী ইশতেহারে নিরাপত্তা দেবার অঙ্গীকার নাই। কারো নির্বাচনী ইশতেহারে, জামাতের বলেন, বিএনপির বলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন, ইভেন জাতীয় পার্টির কথা বলেন, জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে কি আছে নাকি যে এই নির্বাচনে তারা আমাদের নিরাপত্তা দেবার জন্য, যদি নির্বাচিত হয় নিরাপত্তা দেবার জন্য পদক্ষেপ নেবে? নাই। দ্রব্যমূল্য কমানোর কোনো পদক্ষেপ নেবে? নাই। খালি এটা করে দিব, সেটা করে দিব, অমুক করে দিব, তমুক করে দিব। ওই করে দিব। আমি তো উন্নয়ন চাই না, আমি চাই নিরাপদে বাঁচতে, আমি চাই দ্রব্যমূল্য কমবে এবং আমি আমার সাধারণ জীবনযাপন করবো, সেটা আমি চাই। নতুন ধারা বাংলাদেশ এনডিপি এই রুটি রুজি জীবন জীবিকার আন্দোলনটাই করে, এই রাজনীতিটাই করে। কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিতে কোনো কথায় এই কথাগুলো স্পষ্ট না। সো আমরা এই নির্বাচনকে অ্যাভয়েড করছি, বর্জন করছি না, অ্যাভয়েড করছি, পাশ কেটে চলে যাচ্ছি। জি, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? জি, শান্তাবাদী নাই। হ্যাঁ, আপনি আপনার প্রশ্নগুলো নেন। ইয়ে, রাফেল।